তো বন্ধুরা, আজকে আমরা বের করেছি বাংলা পাতাবাহার চতুর্থ শ্রেণীর 57 পাতাতে। আজকে আমরা আলোচনা করে নেব মধু আনতে বাঘের মুখে শিবশঙ্কর মিত্রের লেখা গল্পটির অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো। তো চলো, তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা আজকে আলোচনা করে নেব সমস্ত অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো এই গল্পের। তো চলো বার করা যাক। তো দেখো, এখানে আছে একের দাগের কি আছে, সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলায় মানচিত্র থেকে খুঁজে বের করো। এটা উত্তর হবে তা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। ঠিক আছে। একের দুই কি আছে, সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। দেখো, নদীর নামগুলি হলো বিদ্যাধরী, মাথাভাঙ্গা আর মাতলা ইত্যাদি। ঠিক আছে। তিনের কি আছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটির কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করে লেখো। এটার উত্তর হবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। চারের দাগের কি আছে, ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। দেখো, এটা একটু বড়, আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য: 1 নম্বর, ম্যানগ্রোভ বনাঞ্চল যেখানে তৈরি হয় সেখানে মাটি হয় লবণাক্ত। 2 নম্বর, গাছগুলিতে শ্বাসমূল ও ঠেসমূল দেখতে পাওয়া যায়। 3 নম্বর, গাছগুলিতে সাধারণ রঙিন ফুল হয়। 4 নম্বর, গাছের ফলের ভিতরের অংশ ফাঁপা হয় যাতে জলে পড়েও ফলটি ভাসতে পারে। 5 নম্বর, ফলগুলি গাছে থাকাকালীনই অঙ্কুরিত হয়। ঠিক আছে। এরপর 2-এর দাগে দেখো, গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। প্রথমটাই কি হবে আমি লিখে দিচ্ছি। দেখো, সুন্দরবনে মধু আনতে গিয়েছিল আরজান, ধনাই, তারপরে আর কে, কফিল। মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক চাই। 3 জনের কাজ হলো, আমি বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো, লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। 3 জনের কাজ হলো চাক কাটা, মৌমাছি তাড়ানো, তারপর ধামা নিয়ে দাঁড়ানো। ঠিক আছে, দাঁড়ানো। তারপরে কি আছে, বাঘ ধনাইকে আক্রমণ করেছিল। বাঘ কাকে, ধনাইকে আক্রমণ করেছিল, কিন্তু সে নিজেই ছিটকে পড়ল শীষের ভেতর পড়ল। নিজেই ছিটকে পড়ল শীষের ভেতর। আবার ড্যাশে হবে মধুর কলস পড়ল ড্যাশ মাথার ওপর। ঠিক আছে। আবার এখানে হবে বাঘের সারা মুখে চোখে মধু ছিটকিয়ে পড়ল। ঠিক আছে, চোখে মধু ছিটকিয়ে পড়ল। এরপর চলো 3 নম্বরে কি আছে, এদের মধ্যে যে যে কাজটা করত। ধনাই কি কাজ করত? ধনাই মৌচাক কাটত। আরজান কি করত? মশালের ধোঁয়া নিয়ে মৌমাছি তাড়াতো। ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াতো। ঠিক আছে। তারপরে কি আছে, কপিল কি করত? কপিল হচ্ছে ধামা হাতে চাকের নিচে দাঁড়াতো। ধামা হাতে চাকের নিচে দাঁড়াতো। ঠিক আছে। এরপর দেখো 4-এর দাগের কি আছে, 4-এর দাগে দেখো, অর্থ লেখো। ধামা মানে কি, বড় ঝুড়ি। তারপরে গোয়াতুর্মি মানে জেদ। চট মানে হচ্ছে পাটের সুতো দিয়ে তৈরি মোটা কাপড়। হাজির মানে উপস্থিত। ঝিরঝিরে মানে ছোট ছোট। ঠিক আছে।
5 দাগের বাক্য রচনা করো। নাস্তা, নাস্তা দিয়ে কী বাক্য রচনা হবে? সকালে নাস্তা না করে তন্ময় বাড়ি থেকে বেরোয় না। মৌচাক, মৌচাক দিয়ে কী হবে? পেখম মামার বাড়িতে আম গাছ থেকে মৌচাক ঝুলতে দেখেছিল। রং, রং দিয়ে কী হবে? আঁকতে আঁকতে মৃণালের রং ফুরিয়ে গেল। তোমরা এখানে অন্য নাম দিতে পারো। আঁকতে আঁকতে মুকেশের রং ফুরিয়ে গেল। ঠিক আছে। স্ফূর্তি, অনেক দিন পর খেলায় জিততে পেরে নীলের খুব স্ফূর্তি হলো। কলস, ঘরের কোণে ঝিলাম এক কলস জল এনে রাখলো। ঠিক আছে। এবার 6 দাগের কী আছে? কোনটি কোন ধরনের শব্দ তার শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এইখানে দেখো অনেকগুলো শব্দ আছে, সেগুলো বেছে নিয়ে লিখতে হবে। বিশেষ্যর ঘরে কি কি হবে আমি দেখো বলে দিচ্ছি। এক হবে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। ঠিক আছে। এখানে ভুল, ভুল হবে। পথ হবে। বিশ্বাস, বিশ্বাস। সকাল, ডাঙ্গা, চিৎকার, শক্তি। সকাল, ডাঙ্গা, চিৎকার আর শক্তি। ঠিক আছে। বিশেষণের ঘরে কি কি হবে? গোয়ার, বোঝাই, গোয়ার, তারপরে বোঝাই, তারপরে গভীর, সরু, ছোট, গভীর, সরু, ছোট আর বেজায়। ঠিক আছে। এরপর দেখো কি আছে? সর্বনাম, সর্বনামের ঘরে এগুলো খুব সহজ। তার, সে, ওদের, ও। ঠিক আছে। অব্যয় আর কিন্তু, মধ্যখানে যেগুলো থাকে সেগুলি হচ্ছে অব্যয়। আর কিন্তু, দুটো বাক্যের মধ্যখানে যে শব্দগুলো বসে। ক্রিয়া কোনটা? কাটে, তাড়ায়, কাটে, তাড়ায় আর মারল, নিয়েছে, মারল, নিয়েছে। ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল। এরপর দেখো কি আছে? নির্মলিখিত শব্দগুলির বিপরীত শব্দ লেখো। কাঁচা, কাঁচার বিপরীত শব্দ হচ্ছে পাকা, ভর্তি, ফাঁকা, তীক্ষ্ণ, ভোঁতা, দীর্ঘ, হস্র, বোঝাই, খালি। ঠিক আছে। সমার্থক শব্দ কি কি আছে? মৌমাছি, মৌমাছি দিয়ে শব্দ অলি আর মধুকর। বাঘ, বাঘ কি আছে? ব্যাঘ্র, সাদুল। ফুল, ফুলের হচ্ছে কুসুম আর পুষ্প। বনের সমার্থক শব্দ অরণ্য আর জঙ্গল। মাটি, মৃত্তিকা আর ভূমি। ঠিক আছে। 9 দাগে কি আছে? নিচের ঝুড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেওয়া হয়েছে। আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা মেলে? দেখো সুন্দরবনে যাদের দেখতে পাওয়া যায় হচ্ছে কুমির, হরিণ, কচ্ছপ, কচ্ছপ, তারপর শিয়াল, তারপরে আর কি আছে? কাঁকড়া, বাঁদর, সাপ, সজারু, শূকর আর রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে। এই কটা দেখতে পাওয়া যায়। তো চলো পরের পেজে এটা পড়ে নেবে তোমরা, দিয়ে পরের পেজে দেখো পরের পেজে কি আছে? 10 দাগে। তো আমরা এতক্ষণ আগের পেজে 9 দাগ অবধি পড়েছি। এবার 10 দাগের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে সুন্দরবনে। 10-2 কি আছে? সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ লেখো। সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ হলো রাজকীয় বাংলার বাঘ, সুন্দরবনে ঐতিহ্য। আর 2 নম্বরটি হচ্ছে সুন্দরবনের সুমিষ্ট মধু বিশ্বজুড়ে বিখ্যাত। ঠিক আছে। 10-3 কি আছে? কোন কোন গাছে সাধারণ মৌচাক দেখা যায়? সুন্দরবনে খলসি, গেওয়া, কেওড়া, গড়ান ইত্যাদি গাছে সাধারণত মৌচাক দেখা যায়। ঠিক আছে। এবার দেখো 11 দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখাও। আমি মিলিয়ে দিচ্ছি। দেখো মধু হচ্ছে মৌচাক, নাস্তা হচ্ছে জলখাবার, কাস্তে হচ্ছে কাটারি, ডিঙ্গি হচ্ছে ছোট নৌকা, শিশে হচ্ছে
ছোট সরু খাদ, আর সাঁকো হচ্ছে সেতু। ঠিক আছে। 12 দাগে গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। প্রথমে হবে 12-3 যেটা আছে, পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। তারপর হবে 12-5 ডিঙ্গি করে অনেক দূর বনের ভিতর গিয়ে 3 জনে ডাঙায় উঠেছে। তারপর হবে 12-1 মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। আমি লিখে দিচ্ছি, দেখো তোমাদের। 12-3 হবে 1 নম্বর, 12-5 হবে 2 নম্বর, 12-1 হবে 3 নম্বর, 12-2 হবে 4 নম্বর, 12-4 হবে 5 নম্বর। ঠিক আছে, লিখে দিলাম। দেখো, এটা হবে 1 নম্বর, এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর, এটা হবে 5 নম্বর। এরপর দেখো 13 দাগের 13-1 কি আছে, শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি? দেখো, শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় হলো সুন্দরবন। 13-2 কি আছে, কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যকর পুরস্কার পান? সুন্দরবন নামক বইটির জন্য শিবশঙ্কর মিত্র শ্রেষ্ঠ শিশু সাহিত্য পুরস্কার পান। এখানটা পড়বে, তাহলেই বুঝতে পারবে। 13-3 সুন্দরবনকে নিয়ে লেখা তার 2টি বইয়ের নাম কি? সুন্দরবনকে নিয়ে লেখা শিবশঙ্কর মিত্রের 2টি বই হলো বনবিবি এবং বিচিত্র এই সুন্দরবন। ঠিক আছে। এরপর দেখো, পরের পেজে চলে এসেছি। 14 দাগের নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 14-1 কি আছে, বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় 5টি বাক্যে লেখো। দেখো, আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি। বসন্তকালে সুন্দরবনে নানা গাছে নানা ফুল ধরে। গরান গাছে ছোট ছোট হলুদ ফুল ফোটে। সকাল থেকে ফুলের গন্ধে ভরে ওঠা বন মেতে ওঠে মৌমাছির গুঞ্জনে। হালকা বসন্তের হাওয়ায় সুন্দরবন মেতে ওঠে, সারা বন ভরে যায় মৌচাকে। এবার 14-2 কি আছে, যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে? জিনিসপত্রই বা কী কী নিয়ে যাবে? যদি আমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাই তবে আমি আমার 2 বন্ধু সুদেষ্ণা আর অজান্তাকে সঙ্গে নেব। সঙ্গে নিতে হবে লাঠি, মশাল, কাস্তে, ধামা, চট আর কলসি। 14-3 কি আছে, বাংলার বাঘ নামে কে পরিচিত? আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। 14-4 কি আছে, বাঘাযতীন নামে কে পরিচিত? দেখো, বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত। 14-5 কি আছে, সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এ বিষয়ে 5টি বাক্য লেখো। দেখো, উত্তর হবে সুন্দরবন একটি ভয়াবহ অরণ্য। সুন্দরবন একটি ভয়াবহ সাপদ সংকুল অরণ্য। এখানে রয়েছে সাপ, হায়না, শিয়াল, সর্বোপরি রয়্যাল বেঙ্গল টাইগার। বনের গা ঘিসে বয়ে চলা নদীতেও কুমির আছে। কথাই বলে জলের কুমির ডাঙায় বাঘ। সুন্দরবনে বাস্তব প্রকৃতি সেরকম, ফলে সেখানে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 14-6 কি আছে, ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। 14-7 কি আছে, গরান গাছের ফুল দেখতে কেমন? গরান গাছের ফুল ছোট ছোট হলুদ রঙের। 14-8 ডিঙ্গি থেকে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? ধনাই, আরজান আর কপিল ডিঙ্গি থেকে মধু সংগ্রহ করতে গিয়েছিল। 14-9 টিকা লেখো। ট্যাঁক আর সিসে। ট্যাঁক হচ্ছে 2টো ছোট নদী যেখানে এসে মেশে সেখানে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়। এই ধরনের ত্রিভুজকার জমির মাথাকেই ট্যাঁক বলে। আর সিসে হচ্ছে ছোট সরু খাদকে বলা হয় সিসে। সিসে সাধারণত 3-4 হাত চওড়া হয়। 14-10 কি আছে, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী? মধুর চাক খুঁজে পাওয়ার জন্য মৌমাছির পিছু ধাওয়া করা হয়। 14-11 হচ্ছে, কপিল ও আরজানকে পিছনে ফিরে ডাকার সময় ধনাই কী দেখেছিল? কপিল ও আরজানকে পিছনে ফিরে ডাকতে গিয়ে ধনাই পিছনে তাকানোর অবকাশটুকুও পায়নি। তার আগেই বিকট হুঙ্কারে বাঘ লাফিয়ে পড়েছিল তার উপর। 14-12 কি আছে, বাঘটা শীষের ভেতর পড়ে গেল কিভাবে? বাঘটা ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিল। তবলা গাছের বাঘের মাথা দুর্দান্ত বেগে ঠুকে যায়। মাথার আঘাত পেয়ে বাঘ শীষের ভেতরে উল্টে পড়েছিল। 14-13 কি আছে, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? বাঘটা ধনাইকে লক্ষ্য করে লাফালো, লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মাথা তবলা গাছে ঢুকে যায় এবং সে শীষের ভেতরে পড়ে যায়। উপরন্তু তার লেজের বাড়িতে ধনাইয়ের মাথা থেকে মধুর কলস উল্টে গিয়ে বাঘের মাথার ওপর ভেঙে পড়ে। সব মিলিয়ে বাঘ বেকায়দায় পড়ে যায় এবং ধনাই বেঁচে যায়। ঠিক আছে, তো চলো এখানেই আজকের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটা উপকারী বলে মনে হয় তোমরা ভিডিওটা অবশ্যই একটু লাইক করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলি পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।